ফারাক্কা মাছ এখন একটা প্রতিরোধের প্রতীক শব্দে পরিণত হয়েছে। ফারাক্কা মাছ বললেই আমরা বুঝি যে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে, আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় একটা জাতিকে সুসংহত করে তার ঐক্যকে ধারণ করে, সেটাই হচ্ছে ফারাক্কা মার্চ, যেটা সফলভাবে করতে সক্ষম হয়েছিলেন আমাদের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানীকে এই প্রজন্মের ছেলেরা কেউ চেনে না। তার কথা ভাসানী অনুসারীরাও ঠিক সেইভাবে পৌঁছাতে পারেন না তাদের কাছে। এগুলো সম্ভব নয় সম্ভবত, যে প্রজন্মের যে গ্যাপ আছে সেই গ্যাপে সেটা সব সময় সঠিকভাবে হয়ে ওঠে না। মওলানা ভাসানী একটা মহিরুহ, একজন কিংবদন্তির নায়ক। তিনি ছিলেন সে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা লড়াই করা মানুষ। তিনি তখনও সেই কৃষক শ্রমিক মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করতেন। সেই লড়াই করে তিনি সব শেষে পাকিস্তান আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনে তারা সফল হয়েছেন, হতেন সেই সহবাদী ফজলুল হক সহ তিনি। পরবর্তীকালে যখন পাকিস্তান তৈরি হয়েছে তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একইভাবে সংগ্রাম লড়াই করেছেন। তার আরও পরে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন দেশ স্বাধীন হয়েছে, তারপরে তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও তিনি একইভাবে সংগ্রাম লড়াই করেছেন। তার সবচেয়ে বড় যে দিকটি ছিল আমাদের কাছে, যে তিনি সবসময় সাধারণ মানুষের মধ্যে থাকতেন, চলতেন, ফিরতেন, তাদেরকে নিয়েই তার আন্দোলন সংগ্রাম, তার রাজনীতি সবকিছুকে গ্রহণ করতেন। আপনাদের কারো যদি সৌভাগ্য হয় টাঙ্গাইলে, তাহলে আপনি গিয়ে তার মাজার যে আছে সেটা জিয়ারত করতে পারেন। তিনি যে ঘরে থাকতেন, একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে, সেই ঘরটি আপনারা দেখে আসতে পারেন। একটা এত বিশাল রাজনৈতিক নেতা কিভাবে সহজ সরল জীবনযাপন করেছেন এবং দেশের মানুষ ছাড়া যার রাজনীতির আর কোনো রকম বিষয় ছিল না, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আমি আগেই বলেছি ফারাক্কা হচ্ছে আমাদের প্রতিরোধের একটা কথা। এই প্রতিরোধ গড়ে উঠেছিল যখন মওলানা ভাসানী ডাক দিয়ে মানুষকে সংগঠিত করে তিনি সামনের দিকে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন ভারত সরকার যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন জাতিসংঘে ফারাক্কা ইস্যু তুলতে সক্ষম হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার ভারতের সঙ্গে একটা চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। তারই পরে বেগম খালেদা জিয়াও কিন্তু একইভাবে জাতিসংঘে ফারাক্কা বাঁধের কথা উল্লেখ করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 26-এ, এই 2026-এর ডিসেম্বর মাসে আপনার সেই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হয়ে উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, যেটাকে ফারাক্কা চুক্তি বলা হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে এবং তারেক রহমানকে। তিনি অত্যন্ত সময়োচিতভাবে, ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা, যেগুলো দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার সুযোগ পাবো। শুধু আমরা দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি।
তারপরে একসাথে সংগ্রাম করে আমরা 24শে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা পরিবেশ পেয়েছি, গণতান্ত্রিক একটা সুযোগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা সুযোগ এবং তারই মধ্য দিয়ে আমরা কিন্তু এই একটা 2025 সালে 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। আমাদের এই সরকারের বয়স হয়েছে 3 মাস, আজকে দিয়ে আগামীকাল 17 তারিখ 3 মাস ঠিক হবে। এই 3 মাসে আমরা চেষ্টা করেছি মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করার জন্য। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং অন্যান্য কর্মসূচি নিয়ে দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছেন। এই খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আমরা যদি উজান থেকে পানিগুলোর হিস্সা না পাই, বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমরা যেন আমাদের কৃষিকাজ, জীব বৈচিত্র্য, জীবন জীবিকাকে রক্ষা করতে পারি, সেই কাজগুলো করার জন্যই খাল খনন কর্মসূচি শুরু করেছিল। আজকে তারেক রহমান সাহেব সেই খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ শুরু করেছেন। আমি সবসময় একটা বলি যে একটা ধ্বংস স্তূপের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের হাতে আলোচনার চেরাগ নেই, সব ঘষা দিন আমার সব ঠিক হয়ে গেল, এটা সম্ভব নয়। তাই আপনাদের অনুগ্রহ করে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, আপনি সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এইবারও সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন। আপনার ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনার রায় দিয়েছেন বিএনপিকে জয়যুক্ত করে। আজকে দুর্ভাগ্যক্রমে অনেক কথা উঠেছে দেশের রাজনীতির মধ্যে বিভিন্নভাবে। একটা কথা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই বাংলাদেশের মানুষ সেই সত্যিকে কখনোই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, সেটা পছন্দ করবে না। বন্ধু, এই কথাগুলো আমাদের জোর দিয়ে বলতে হবে। আমরা বাংলাদেশের যে বৈশিষ্ট্য, বাংলাদেশের যে সত্তা, যে সোল, সেই সোলকে আমরা কখনো নষ্ট হতে দিতে চাই না। এখানে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই বিষাক্ত বিষয়গুলিকে নিয়ে এসে আমরা বাংলাদেশকে কলুষিত করতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের দেশের অবস্থার পরিবর্তন করতে চাই, আমাদের অর্থনীতির পরিবর্তন করতে চাই। আমাদের যে এখন অসংখ্য বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষের মুখের অন্ন জোগাতে চাই, জিনিসপত্রের দাম কমাতে চাই, আরো কলকারখানা তৈরি করতে চাই। এই বিষয়গুলো করতে হয়, তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আজকে যে ম্যাক্রো ইকোনমিক্স আমরা যেটাকে বলি, যে গোটা সমগ্র অর্থনীতি, এটাকে আমাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, একটি দেশের পক্ষে 52 বছর, 56 বছর, 57 বছর কম সময় নয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই 57 বছর, 56 বছরও আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশকে একটা সঠিক ভিত্তির উপরে দাঁড় করাতে পারিনি। আজকে সকালে অ্যারন নিশাদ সাহেব খুব সুন্দর কথা বলছিলেন। বলছে যে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে তাদের নদী নিয়ে একটা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু হয়েছে সেটা 150 বছর পরে। 150 বছর সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, গোলমাল হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে শেষ পর্যন্ত 150 বছর পরে সমাধান হয়েছে। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে যাওয়া পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি যার কোনো টালবাহানা না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়।